প্রিয় শিক্ষার্থীরা 10 মিনিট স্কুল থেকে তোমাদের তন্ময় হয়ে আছি পদার্থবিজ্ঞান বিভাগ থেকে। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করতে যাচ্ছি, মহাকর্ষ এবং অভিকর্ষ। সো এই মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা তোমাদের একাডেমিক অ্যান্ড এডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। অনেকগুলো কনসেপ্ট আছে, অনেকগুলো বেসিক কনসেপ্ট আছে। সো সেই কনসেপ্টগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো আজকের ক্লাসে আমরা গাণিতিক সমস্যা, নিউটনের মহাকর্ষ সূত্র, কেপলারের সূত্র, অভিকর্ষ ত্বরণ, এই জিনিসপাতিগুলো নিয়ে কথাবার্তা বলবো। সো শুরুতেই আমাদের একটু দেখতে হবে যে ফলিং বডির যে কনসেপ্টগুলো বা গ্যালিলিও যে ফলিং বডির ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলাগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলি শুরুতে। সো পরন্ত বস্তু সংক্রান্ত গ্যালিলিওর সূত্র। তো এই যে পরন্ত বস্তু, বিল্ডিং থেকে মনে করো তুমি একটা বস্তুকে ফ্রি ফল করতে দিলা, তো সেই ক্ষেত্রে গ্যালিলিওর যে ফর্মুলাগুলো সেই ফর্মুলাগুলো আমাদের একটু বুঝতে হবে। তার আগে এই যে গ্যালিলিওর সূত্র, এই গ্যালিলিওর সূত্রের কিন্তু বিশেষ কতগুলো কন্ডিশন রয়েছে। সো সেই কন্ডিশনগুলো আগে আমাদের দেখতে হবে। চলো দেখি। তাহলে আমরা গ্যালিলিওর সূত্র যদি পড়তে যাই তাহলে আমাদের অবশ্যই এই দুইটা কন্ডিশন মাথায় রাখতে হবে। কন্ডিশন নাম্বার 1, মুক্তভাবে বাতাসের বাধাহীনভাবে একটা বস্তুকে ফল করতে হবে। কন্ডিশন নাম্বার 2 হচ্ছে স্থির অবস্থান হতে ফল করতে হবে, তার মানে আদিবেগ 0 হইতে হবে। এই দুইটা কন্ডিশন অবশ্যই মেনে চললে তাহলেই গ্যালিলিওর ফর্মুলাগুলো অ্যাপ্লাই করা যাবে। তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে মুক্তভাবে পড়তে হবে, সেখানে বাতাসের কোনো বাধা থাকা যাবে না, বাতাসের কোনো বাধা সেখানে থাকা যাবে না। আর নাম্বার 2 হচ্ছে একটা বস্তুকে অবশ্যই স্থির অবস্থা হতে পড়তে হবে। তো একটা বস্তু যদি স্থির অবস্থা হতে পড়ে এবং সেখানে যদি বাতাসের কোনো বাধা না থাকে তাহলেই গ্যালিলিও সূত্রটা প্রযোজ্য। অলরাইট, আমরা তাহলে চলো দেখি প্রথম সূত্রটা কি বলেছে। ফর্মুলাগুলো কি কয়টা ফর্মুলা? আমরা আমাদের সিলেবাসে বেসিক্যালি 3টা ফর্মুলা নিয়ে কথাবার্তা বলে থাকি। প্রথম ফর্মুলা, তো প্রথম ফর্মুলাতে কি বলেছে দেখো। প্রথম ফর্মুলাতে বলেছে সকল ভরের আকারের বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। তো মনে করো তুলা টি সময় এক্স পরিমাণ নামলে পাথরও টি সময় এক্স পরিমাণ নামবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে মনে করো তুমি এমন একটা পরিবেশ ক্রিয়েট করছো যেখানে তোমার বাতাসের কোনো বাধা নাই, ঠিক আছে? ভ্যাকিউম দিয়ে তুমি সম্পূর্ণ একটা প্রকোষ্ঠকে বায়ুশূন্য করে নিছো। সো গ্যালিলিও সেটাই করছিল, যে একটা সম্পূর্ণ ঘরকে বায়ুরোধী করে ফেলছিল যেখানের মধ্যে বাতাসের কোনো অস্তিত্ব নাই। এমন অবস্থায় একটা সার্টেন হাইট থেকে 1 কেজি পাথর আর 1 কেজি তুলা যখন একসাথে ফেলবা, পাথর নিচে নেমে আসতে যে সময় নিবে, তুলাও নিচে নেমে আসতে ঠিক একই সময় নিবে। মানে একই সময় পাথর এবং তুলা দুইটাই ভূমিতে পতিত হবে একই সময়ে। বাট বাস্তবে কি এটা আমরা দেখতে পাই? নর্মালি তুমি 1 কেজি তুলা এবং 1 কেজি পাথর যদি উপর থেকে ফেলো, তখন দেখবা পাথরটাই আগে পড়ছে, তুলাটা একটু স্টেপ বাই স্টেপ নামছে। বিকজ পাথরের ঘনত্ব অনেক বেশি হওয়াতে পাথরের উপর বাতাসের বাধাটা তুলনামূলক কম, কিন্তু তুলা একটু হালকা আকারের বস্তু হওয়ায় সেম 1 কেজি ভরের হলেও বাতাসের বাধাটা তুলার মধ্যে বেশি কাজ করে। সেই কারণে পাথর আগে নেমে আসে, তুলা পরে নামে। তো এই কারণে গ্যালিলিও বাতাসের বাধা ছাড়া পরীক্ষণ করেছে, অ্যান্ড তখন দেখা যায় যে প্রত্যেকটা বস্তুকে স্থির অবস্থান হতে এবং বায়ুর অনুপস্থিতিতে উপর থেকে নিচে ফ্রি ফল করতে দিলে প্রত্যেকটা বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। অলরাইট, সেকেন্ড ফর্মুলা হচ্ছে আমার টি সময়ে প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। এক্ষেত্রেও তোমার স্থির অবস্থান হতে বিনা বাধাই পরন্ত সকল বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ কিসের সমানুপাতিক? সময়ের সমানুপাতিক। মানে বেগ যত বাড়বে সময়ের সাথে সাথে বেগের মানটা বৃদ্ধি পাবে। সো এখান থেকে আমাদের অ্যাপ্লাইড ফর্মটা কি আসে? v1/t1 সমান v2/t2। কোত্থেকে আসে? মনে করো v ইজ প্রপোর্শনাল টু t, তাহলে v সমান কনস্ট্যান্ট ইনটু t, তাহলে v/t সমান কনস্ট্যান্ট, c মানে কনস্ট্যান্ট, তাহলে দেয়ারফর v1/t1 সমান v2/t2 সমান vn/tn সমান কনস্ট্যান্ট। একই কথা। অলরাইট, সো এটা হচ্ছে সেকেন্ড ল। আচ্ছা, তো সেকেন্ড ল হচ্ছে টি সময়ে প্রাপ্ত বেগ কিসের সমানুপাতিক? সময়ের সমানুপাতিক। অলরাইট, থার্ড লতে বলেছে যে h সমানুপাতিক টি স্কোয়ার। h মানে কি? টি সময়ে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? স্থির অবস্থান হতে বিনা বাধাই পরন্ত সকল বস্তুর টি সময়ে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, মানে ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ টি সময়ে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে h সমানুপাতিক হলো টি স্কোয়ার। সো এটার অ্যাপ্লাইড ফর্মটা কি হবে? h1/t1 স্কোয়ার ইজ ইকুয়াল h2/t2 স্কোয়ার। আশা করি এইটুক পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের গ্যালিলিওর 3টা ফর্মুলা। তাহলে প্রথম ফর্মুলা হচ্ছে
স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত সকল বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। আর থার্ড ল হচ্ছে স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত সকল বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, সো এই যে এখানে ভি সমানুপাতিক টি, এইচ সমানুপাতিক টি স্কোয়ার, এই তিনটাই হলো গ্যালিলিওর সূত্র। অলরাইট, চলো আমরা একটা প্রবলেম দেখে আসি। তো এখানে দেখো একটা বস্তুকে স্থির অবস্থান হতে পড়তে দেওয়া হচ্ছে অবশ্যই বিনা বাধায়, অ্যান্ড এই দূরত্বটা কত? দূরত্বটা হলো 200 মিটার। আর 2 সেকেন্ড পরে বস্তুটা 19.6 মিটার নেমে এসেছে, এমন একটা কন্ডিশন আমরা এখানে দেখতে পাচ্ছি। অলরাইট, কোয়েশ্চেনটা কি বলেছে? কোয়েশ্চেনটা বলেছে যে গ্যালিলিওর সূত্রের সাহায্যে দেখাও যে আরো 3 সেকেন্ড পর বস্তুটা ভূমি হতে কত উপরে থাকবে। মানে ধরো আমার কন্ডিশন হচ্ছে এটা, একটা বস্তু ভূমি থেকে 200 মিটার উপরে আছে, বস্তুটার আদিবেগ হলো 0, মানে বস্তুটা স্থির অবস্থানে আছে। এখন বস্তুটাকে ধরো বিনা বাধায় পড়তে দেওয়া হলো, বাতাসের বাধা ছাড়া পড়তে দেওয়া হয়েছে। এন্ড বস্তুটা 2 সেকেন্ড পরে কতটুকু আসছে? 19.6 মিটার আসছে। কোয়েশ্চেনে বলছে আরো 3 সেকেন্ড পরে বস্তুটা কত উপরে থাকবে, মানে ভূমি হতে কত উপরে থাকবে। মনে করো আরো 3 সেকেন্ড পর বস্তুটা মনে করো এখানে আসবে, তো আমাদের এই দূরত্বটা বের করে ভূমি থেকে তখন এই দূরত্বটা কত সেই জিনিসটা আমাদের দেখতে হবে। তো এখন এখানে কোয়েশ্চেনের মধ্যে একটা ট্রিক আছে। ট্রিকটা কি? কোয়েশ্চেনে বলে নাই যে 3 সেকেন্ড পর, কোয়েশ্চেনে বলছে আরো 3 সেকেন্ড পর, মানে টোটাল কত সেকেন্ড পর? প্রথম 2 সেকেন্ডে এত, আরো 3 সেকেন্ড মানে টোটাল কয় সেকেন্ড? টোটাল 5 সেকেন্ড পরে তার অতিক্রান্ত দূরত্ব কত সেটা বের করতে হবে। ঠিক আছে, মানে প্রথম 2 সেকেন্ডে তো আমরা জানি এটা হচ্ছে তাহলে আমাদের T1, আর আমাদের এটা হচ্ছে H1, তাহলে T2 কত? T2 আরো 3 সেকেন্ড, মানে কি 2 সেকেন্ডের সাথে আরো 3 সেকেন্ড যোগ করতে হবে, তাহলে কত? T2 সমান হচ্ছে 5 সেকেন্ড। তাহলে আমাদের H2 কত বের করতে হবে, মানে 5 সেকেন্ড পরে টোটাল এখান থেকে কতটুকু নামবে সেটা বের করতে হবে। ঠিক আছে, কতটুকু নামতেছে সেটা বের করতে হবে। তাহলে দেখো এই যে H1 এর মান বসালাম এতটুকু, T1 এর মান 2, H2 এর মানটাই বের করব, T2 এর মান ওই যে আরো 3 সেকেন্ড পর 2 এর সাথে 3 যোগ করে দিলাম, তখন H2 আসছে 122.5। তার মানে টোটাল সে 5 সেকেন্ড পর এখান থেকে 122.5 মিটার দূরত্ব অতিক্রম করে এখানে আসলো। ঠিক আছে, তাহলে দেখো আমাদের পুরো দূরত্বটা কত? 200। সে টোটাল 5 সেকেন্ড পরে আসছে মনে করো এখানে 122.5। তাহলে আর এই বাকি দূরত্বটা কত? এই বাকি দূরত্বটা কত? ঠিক আছে, এই বাকি দূরত্বটা তাহলে কত? এই বাকি দূরত্বটা হচ্ছে, তুমি যদি কি করো, এই বাকি দূরত্বটা হচ্ছে 200 থেকে তুমি যদি 122.5 বাদ দাও, তাহলে আমাদের বাকি দূরত্বটা কত সেটা কিন্তু বের হয়ে যায় ইজিলি। সো 77.5। তাহলে দেখো কত? 77.5। তাহলে ভূমি থেকে কত দূরত্বে আছে? ভূমি থেকে বস্তুটা 77.5 মিটার উচ্চতায় আছে। ঠিক আছে, এই যে দেখতেই পাচ্ছ যে আরো 3 সেকেন্ড পর বস্তুটা কত উপরে থাকবে। সো আরো 3 সেকেন্ড পর বস্তুটা ভূমি থেকে 77.5 মিটার উচ্চতায় থাকবে। আশা করি তোমরা সবাই এই জিনিসটা ঠিকঠাক মতো বুঝতে পারছো। চলো আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। কোয়েশ্চেনটা বেসিক্যালি এখন আমরা কি দেখবো? এখন আমরা দেখবো হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র, সেই বিখ্যাত সূত্র যেটা তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসতেছো। সো এখানেও এই সূত্রটা আছে, শেখা লাগবে। তো দেখো মহাকর্ষ জিনিসটা আসলে কি? এই পৃথিবীতে থাকা প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, সেই আকর্ষণ বলের নামটাই হচ্ছে মহাকর্ষ বা মাধ্যাকর্ষণ। এই পৃথিবীতে থাকা প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে নিজের দিকে টেনে নিতে চাই বা নিজেকে অ্যাট্রাক্ট করতে চাই, সে আকর্ষণ বলটার নামই হচ্ছে কি? মহাকর্ষ বা মাধ্যাকর্ষণ। অলরাইট, তো কথা হচ্ছে এই যে পৃথিবীর সাথে যদি কোনো বস্তুর আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে তাকে কি বলে? তাকে বলে হচ্ছে অভিকর্ষ। ঠিক আছে, যেমন সূর্যের সাথে চন্দ্রের যে আকর্ষণ সেটা হচ্ছে মহাকর্ষ, আবার পৃথিবীর সাথে চন্দ্রের যে আকর্ষণ সেটা হচ্ছে অভিকর্ষ। ঠিক আছে, সো আলটিমেটলি পৃথিবীতে থাকা প্রত্যেকটা বস্তুকণা বা এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে, সেই অ্যাট্রাক্টকেই বলা হয় গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন বা মহাকর্ষ বল। তো এই মহাকর্ষ বল দিয়ে নিউটন একটা সূত্র দিছে যেটাকে নিউটনের মহাকর্ষ সূত্র বলে। তো দেখো পৃথিবী আর এটা হলো সূর্য, তো মনে করলাম পৃথিবীর ভর হচ্ছে m1 আর সূর্যের ভর হচ্ছে m2। তো পৃথিবীর কেন্দ্র থেকে সূর্যের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটা ধরো। এখন কথা হচ্ছে এই যে পৃথিবী সূর্যকে যে বলে টানবে সেটা মনে করো F1, সূর্য পৃথিবীকে যে বলে টানবে সেটা মনে করো F2।
ঠিক আছে। আর পৃথিবীর কেন্দ্র থেকে সূর্যের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে মনে করো আর। ঠিক আছে। তো একটা জিনিস মনে রাখবা, পৃথিবী আর সূর্য একে অপরকে যে বলে টানবে সেই বলদ্বয় পরস্পর কিন্তু অলওয়েজ সমান। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। মহাকর্ষ বল কখনো তোমার কম বেশি হতে পারে না, একই ধরনের বল। আর অলওয়েজ মহাকর্ষ বল হচ্ছে আকর্ষণধর্মী বল, অলওয়েজ আকর্ষণধর্মী, এখানে বিকর্ষণের কোনো সুযোগ নেই। আরও একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, এই পৃথিবীতে যত ধরনের বল আছে তার মধ্যে সর্বাপেক্ষা দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল, সেই জিনিসটাও তোমাদের একটু মাথায় রাখা লাগবে। তো এখন কথা হলো, এই যে এই পৃথিবী সূর্যকে F2 বলে টানছে, সূর্য পৃথিবীকে F1 বলে টানছে, সো এই বলটাকে আমরা আলটিমেটলি এফ দ্বারা কি করতে পারি, এফ দ্বারা ডিনোট করতে পারি। তো এখন কথা হচ্ছে নিউটনের মতে, অ্যাকর্ডিং টু নিউটন, হ্যাঁ অ্যাকর্ডিং টু নিউটন, ঠিক আছে, অ্যাকর্ডিং টু নিউটন এই মহাকর্ষ বলদ্বয় বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। ঠিক আছে, নিউটনের মতে এই বলদ্বয় হচ্ছে বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। একই সাথে এই বলদ্বয় তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, সো নিউটন এই কথাগুলো বলেছে যে এই বলগুলা হচ্ছে বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং একই সাথে এই বলদ্বয় তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অ্যান্ড আমরা এই দুইটা বলকে যদি এখন কম্বাইন্ড করি তাহলে আমরা কি দেখতে পাবো, চলো দেখে নিই। সো এই দুইটা বলকে কম্বাইন্ড করলে আমরা দেখতে পাবো যে এফ সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। সো আমরা সবাই জানি সমানুপাতিক চিহ্নটা ওঠানোর জন্য একটা সমানুপাতিক ধ্রুবক বসানো লাগে, সেটা হচ্ছে জি। সো জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার। এবং নিউটন একই সাথে আরও একটা কথা বলেছে, সেটা হলো এই যে বলদ্বয় বস্তু কণাদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর কাজ করে। ঠিক আছে, মানে দুইটা বস্তুর মধ্যে যে সংযোজক সরল রেখা, সেই সংযোজক সরল রেখা বরাবর এই বলদ্বয় কাজ করে। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্রের ফর্মুলা হচ্ছে আলটিমেটলি এটাই, যে জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার। জিটা কি, জিটা জি এর একটা তাৎপর্য আছে ডেফিনেটলি। জিটা হচ্ছে তোমার একটা ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। এই জিকে কি বলে, জিকে আসলে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলে। ঠিক আছে, জিকে কি বলে, জিকে বলে হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। অল রাইট। সো এই জি এর কিন্তু একটা মানও আছে। সো জি এর মানটা কত, আমরা একটু পরের পেজে যাই, এরপরে জি এর মানটা দেখবো। ঠিক আছে, তো এটার আগে হচ্ছে আমরা একটু এখানে জি এর মানটা দেখে ফেলি। সো জি এর যে মানটা, জি এর মানটা হলো কত, আমি একটু এখানে লিখি, এটা মুছে। সো জি এর মানটা হচ্ছে জি ইজ ইকুয়াল ক্যাপিটাল জি, জি ইজ ইকুয়াল 6.673 ইন্টু 10 ইনভার্স মাইনাস 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ঠিক আছে, এই মানটা আমাদের মনে রাখতে হবে যে জি ইজ ইকুয়াল 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার পার কিলোগ্রাম স্কোয়ার। তো এই তাৎপর্যটা চলো আমরা একটু দেখবো পরের পেজে। ঠিক আছে, এখানে আমরা তাৎপর্যটা দেখবো। এটা দেখার আগে আমরা একটু জি এর তাৎপর্যটা দেখি। তো আমরা মহাকর্ষ বলের ফর্মুলাটা কি জানছি, আমরা মহাকর্ষ বলের ফর্মুলাটা জানছি যে এফ ইজ ইকুয়াল জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে জি ইজ ইকুয়াল কত, এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2। জি ইজ ইকুয়াল কত, এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2। অল রাইট। তো এখন দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা আগে জি এর এককটা দেখি। তাহলে বলের একক হচ্ছে নিউটন, দূরত্বের একক মিটার, মিটার স্কোয়ার ডিভাইডেড বাই m1 এর একক কেজি, m2 এর একক কেজি, কেজি গুণ কেজি কি দ্বারাই, নিউটন মিটার স্কোয়ার দ্বারাই পার কেজি স্কোয়ার দ্বারাই। এটা হচ্ছে জি এর একক, এটা হচ্ছে কি জি এর এককটা দেখলাম। তাহলে মাত্রাটাও একটু দেখে ফেলি। তাহলে দেখো বলের মাত্রা ml t ইনভার্স 2, দূরত্বের মাত্রা এল স্কোয়ার ডিভাইডেড বাই এখানে কত কেজি, আর এটাকে
কিভাবে দিব, এম ইন্টু এম, ঠিক আছে দিলাম। তাহলে আলটিমেটলি উপরে দেখো এম এম চলে যায়, তাই না? তাহলে এল এখানে কি থাকে আর অবশিষ্ট কি থাকে দেখো তো, বলের মাত্রা নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এই যে এম এম চলে যায়, একটা এম চলে যায়, তাহলে আর এখানে কি থাকে, এম নিচে এম আছে, তাহলে এম ইনভার্স 1 কি থাকবে, এম ইনভার্স 1 থাকবে, তাই না? এম ইনভার্স 1 থাকবে, এম ইনভার্স 1, এরপরে হচ্ছে টি ইনভার্স 2, এই যে এল এল এখানে হচ্ছে এল কিউব। তাহলে আমরা আলটিমেটলি লিখতে পারি এল কিউব এম ইনভার্স 1 টি ইনভার্স 2, এটা হচ্ছে আমাদের জি এর মাত্রা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা জি এর মাত্রা পেলাম। এখন মনে করো আমরা কিভাবে জি কে ডিফাইন করতে পারি বা জি কে কিভাবে আমরা তাৎপর্যপূর্ণ করতে পারি সেটা একটু দেখো। তো আমরা এই জিনিসটা একটু পরে দেখব। একটা জিনিস একটু খেয়াল করে দেখো যে এই ইকুয়েশনটা একটু খেয়াল করো সবাই, এই ইকুয়েশনটা খেয়াল করলেই দেখতে পাবা যে মনে করো m1 এর ভর হচ্ছে আমাদের 1 কেজি, ঠিক একইভাবে m2 এর ভরও হচ্ছে আমাদের 1 কেজি। তো 1 কেজি ভরের দুইটা বস্তু মনে করো 1 মিটার দূরত্বে আছে, তাই না? 1 কেজি ভরের দুইটা বস্তু 1 মিটার দূরত্বে আছে। তো থাকলে আমরা মানগুলো যদি এখানের মধ্যে বসাই, তখন জি ইকুয়াল কত আসবে, জি ইকুয়াল আসবে এফ ইন্টু 1 স্কোয়ার বাই 1 ইন্টু 1, তার মানে এফ। তাহলে দেখো এখান থেকে আমরা জি কে ডিফাইন করতে পারি কিভাবে, যে 1 কেজি ভরের দুইটা বস্তু 1 মিটার দূরত্ব থেকে যে বলে আকর্ষণ করে পরস্পরকে সেটাকেই কি বলে, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলে। তাহলে কত বলে আকর্ষণ করছে, জি এর মানটা হলো 6.673। এই জি এর মানটা কত, জি এর মানটা হচ্ছে 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, ঠিক আছে? জাস্ট আমরা দেখো এখানে এই যে 1 কেজি ভরের দুইটা বস্তু, এই যে 1 কেজি ভরের দুইটা বস্তু পরস্পর 1 মিটার দূরত্বে, তার মানে আমাদের দূরত্বের মানও 1, এম এর মান m1 এর মানও 1, m2 এর মানও 1, সবগুলো বসাই দিলাম। জি এর মানটা কত পেলাম, জি এর মানটাও পেলাম কত, এফ। তো এই জি এর মানটা এফ, মানে 1 কেজি ভরের দুইটা বস্তু পরস্পর 1 মিটার দূরত্ব থেকে যে বলে পরস্পরকে আকর্ষণ করে তাকেই কি বলে, তাকেই বলছে হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসটা। তো এইখানে এখন একটা সুন্দর জিনিস দেখানো হয়েছে, সো সেই জিনিসটা একটু দেখো। যে মনে করো এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর উপর হচ্ছে ক্যাপিটাল এম। এখন পৃথিবীর উপরে মনে করে যে নিউটনের আপেল, এই আপেলটা আছে, আপেলটার পর হলো স্মল এম। তো এই যে তোমার পৃথিবীর সাথে আপেলের যে অ্যাট্রাকশন, তাহলে আপেলকে পৃথিবী কোন দিকে টানে, এই যে কেন্দ্রের দিকে টানবে। এই পৃথিবীতে থাকা প্রত্যেকটা বস্তু কণাকে এই পৃথিবী কোন দিকে টানে, তার কেন্দ্রের দিকে টানে। তো এই যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে আপেলটা টোটাল দূরত্ব মনে করো আর। তাহলে এই দুইটা অবজেক্টের মধ্যে মানে পৃথিবী আর আপেলটার মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কত বা মহাকর্ষ বলটা কত, কত এই যে এফ গ্র্যাভিটি ইজ ইকুয়াল এই যে জি ইন্টু এম এম আর্থ ডিভাইডেড বাই আর আর্থ হোল স্কোয়ার, ঠিক আছে? তো জিনিসটা আসলে কি, জিনিসটা হচ্ছে দেখো খুবই সিম্পল, তোমরা একটু দেখো যে এই যে এইটার ভর হচ্ছে এম, এটার ভর হচ্ছে ক্যাপিটাল এম। তো আমি যদি এইভাবে লিখি, আমি একটু পরে আরেকটা পেজ নেই তোমাদের সবার সুবিধার্থে, আমি হলো আরেকটা পেজ নিচ্ছি, ওকে? আমি আরেকটা পেজ নিই সো দ্যাট তোমাদের জন্য ইজিয়ার হয়, ঠিক আছে? আমি আরেকটা স্লাইড নিচ্ছি। অল রাইট, সো এই স্লাইডে যদি তোমাদেরকে দেখাই তাহলে তোমাদের জন্য আরও ইজিয়ার হবে বিষয়টা। তাহলে একটু চিন্তা করে দেখো, বিষয়টা হচ্ছে এটাই যে মনে করো আমাদের এটা হলো পৃথিবী পৃষ্ঠ অ্যান্ড এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, ঠিক আছে? অ্যান্ড পৃথিবীর ব্যাসার্ধ মনে করো আর, ওকে? পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম, অল রাইট। তো মনে করো আমি আপেলের বদলে এখানে তোমাকেই রাখলাম, মনে করো তুমি, তো তোমার ভর হচ্ছে স্মল এম, ঠিক আছে? তোমার ভর হচ্ছে কত, স্মল এম। এখন তোমার ভর যদি স্মল এম হয়, এখন দেখো তাহলে এই যে এম ভরের একটা পৃথিবী আর স্মল এম ভরের তুমি, তোমাদের মধ্যে আসলে কি বল থাকবে, মহাকর্ষ বল থাকবে। সেটা কত, এফ জি, মানে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কত, জি ইন্টু স্মল এম ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, ঠিক আছে? এটা তো আছে। তো এইখান থেকে আমরা চাইলে কি করতে পারি, তাহলে এখন দেখো এফ জি ইজ ইকুয়াল এই এমটাকে আমরা কি করলাম, রেখে দিলাম। তাহলে আর কি থাকে, এম ইন্টু, তাহলে দেখো জি এম, সরি একটু উল্টা লিখো,
স্মল এম মানে বস্তুর ভর, আর জিএম বাই কত আর স্কোয়ার। তো আমরা সবাই কি জানি জিএম বাই আর স্কোয়ার কি সমান কি জানি, আমরা সবাই জানি জিএম বাই আর স্কোয়ার সমান এম ইন্টু কত এই যে জি, কারণ আমরা সবাই জানি অভিকর্ষজ ত্বরণ জি ইজ ইকুয়াল কত জিএম বাই আর স্কোয়ার, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অল রাইট, তো দেখো আমাদের এখানে ওজনটা মহাকর্ষ বলের কি দিচ্ছে, যোগান দিচ্ছে, বা মহাকর্ষ বলটা ওজনের যোগান দিচ্ছে। তো আলটিমেটলি এই যে পৃথিবীকে তার কেন্দ্রে, যে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে ওই যে এই ওজনের সমপরিমাণ বল দ্বারা টানছে, সেটাই বোঝানো হয়েছে। তো এখানে একটা জিনিস মাথায় রাখবা, পৃথিবীর ভর অলওয়েজ এই মানগুলো একটু মুখস্থ রাখা লাগবে, যে 5.98 ইন্টু 10⁻24 কেজি অথবা 6 ইন্টু 10⁻24 কেজি, এগুলো একটু মুখস্থ রাখবো আমরা। পৃথিবীর ব্যাসার্ধ আমাদের জাস্ট এটা মনে রাখলে হবে 6.4 ইন্টু 10⁻6, এটাও মনে রাখতে যাদের কষ্ট হবে, জাস্ট পৃথিবীর ব্যাসার্ধ হিসেবে মনে রাখবা 6400 কিলোমিটার। তো এটা মিটারে দেওয়া আছে, তো 6400 মিটারে নেওয়ার জন্য আরও 1000 দিয়ে গুণ করা লাগবে, দ্যাটস ইট। আর জি এর মান তো জানি যে 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এখন এখানে সুবিধাটা আসলে কোথায়, এই যে তুমি এখানে তুমি দেখতে পাবো, আমি একটু এটা মুছি এবার, যেহেতু আমাদের এই জিনিসগুলো হয়ে গেছে আমি একটু মুছি, তাহলে তোমরা এই জিনিসটা দেখতে পাবা, ঠিক আছে? আচ্ছা, অল রাইট, একটু দেখি আগাই, সামনের দিকে আগাই। আচ্ছা দেখি, আচ্ছা সামহাও এটা মুছা যাচ্ছে না, তাহলে আমি তোমাদেরকে এখন পৃথিবীর গড় ঘনত্বটা কিভাবে বের হবে এখান থেকে সেটা তোমাদেরকে একটু দেখাই দিই। আচ্ছা, তো এইটুক তো আমরা সবাই বুঝছি, তাই না? এইটুকু আমরা যদি সবাই বুঝে যাই, এই যে জি ইকুয়াল জিএম বাই আর স্কোয়ার আসলো, এখান থেকে আসলে আমরা পৃথিবীর গড় ঘনত্বটা কিভাবে বের করব সেটা একটু তোমাদেরকে দেখাই। আচ্ছা অল রাইট, তো দেখো কিভাবে আমরা বের করতে পারি। আচ্ছা, সো এটা তো বুঝে গেছো, এটা যদি বুঝে যাও এই জিনিসটা আমরা একটু মুছি, এখানেই করি, যে এখানেই দেখো পৃথিবীর গড় ঘনত্বটা আসলে কিভাবে বের করা যায়। আমরা সবাই একটু আগে কি জানলাম, আমরা সবাই একটু আগে জানলাম জি ইজ ইকুয়াল জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা জানলাম, কিসের জন্য জানলাম এটা, এটা আমরা জানলাম পৃথিবীর জন্য, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ। এই যে এটা যদি আমাদের আর ব্যাসার্ধের একটা পৃথিবী হয়, সেই ক্ষেত্রে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল জিএম বাই আর স্কোয়ার। আচ্ছা, তো পৃথিবীর ভর সমান কি, পৃথিবীর আয়তন গুণ ঘনত্ব, তাই না? তাহলে আমরা এখন কি পাবো, আমরা এখন পাবো হচ্ছে এই যে জি ইন্টু এম এর মান কত, রো ইন্টু ভি ডিভাইডেড বাই কত আর স্কোয়ার। অল রাইট, এরপর আসো, এরপর আমরা দেখো এই যে পৃথিবী যদি ভি আয়তনের আর ব্যাসার্ধের একটা গোলক হয়, তাহলে পৃথিবীর আয়তন কত, পৃথিবীর আয়তন ডেফিনেটলি কত হবে, ভি ইজ ইকুয়াল কত 4/3 পাই আর কিউব, গোলাকার বস্তুর আয়তন 4/3 পাই আর কিউব। অল রাইট, তো দেখো জি ইন্টু রো ইন্টু 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো আলটিমেটলি আমাদের কি অবশিষ্ট থাকবে দেখো তো, তো এই যে এখানের মধ্যে দেখো আর স্কোয়ার আর আর কিউব কাটা গেলে থাকে আর, তাহলে কি থাকবে 4/3 পাই ক্যাপিটাল আর রো ইন্টু জি। তো দেয়ারফর আমাদের এখানে দেখো জি ইকুয়াল কত আসলো 4/3 পাই ক্যাপিটাল আর রো ইন্টু জি। সো এই যে এই ইকুয়েশনটা আসলো, এটাও কিন্তু জি এর আরেকটা ইকুয়েশন, যেখানে আমাদের জি হচ্ছে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ 4/3 পাই তো একটা মান, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এই রোটা আসলে কি, এই রোটা হচ্ছে আসলে পৃথিবীর গড় ঘনত্ব, পৃথিবীর গড় ঘনত্ব, পৃথিবীর গড় ঘনত্ব, ঠিক আছে? এই রোটা আসলে কি, রোটা হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব 4/3 পাই আর রো ইন্টু জি। এই রোটা আসলে কি, রোটা হচ্ছে আসলে পৃথিবীর গড় ঘনত্ব 4/3 পাই আর রো জি। অল রাইট, তো এখানে আমাদের দেখো জি এর মানটা কত, জি এর মানটা হচ্ছে 9, তাহলে এখান থেকে আমরা রো এর মানটা বের করতে পারি। রো সমান কত পাই দেখো তো, রো সমান কি পাই দেখো, রো সমান পাই হচ্ছে 3g ডিভাইডেড বাই কত পাই 4 পাই আর জি, ঠিক আছে? 4 পাই আর ক্যাপিটাল জি। এই ইকুয়েশনটা পাই না আমরা, ডেফিনেটলি আমরা এই ইকুয়েশনটা পাই। এখন তুমি যদি এখানের মধ্যে সবগুলো ভ্যালু ইনপুট দাও, আমি একটু সবগুলো ভ্যালু এখানে ইনপুট দিয়ে কত আসে দেখি।
তো এই যে এখানে জি এর মানটা হচ্ছে কত 9.8, এরপর 4 পাই আর এর মানটা কত 6.4 ইন্টু 10⁶ ইন্টু জি এর মানটা কত 6.673 ইন্টু 10⁻11। এটা ক্যালকুলেট করলে তুমি কি পাবা, পৃথিবীর গড় ঘনত্ব বের করতে পারবা। সো চলো আমরা ক্যালকুলেট করে দেখি। 3 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 4 পাই ইন্টু 6.4 ইন্টু 10⁶ ইন্টু 6.673 ইন্টু 10⁻11, তাহলে আসে 5.5 ইন্টু 10³ ঠিক আছে। কত আসে 5.5 ইন্টু 10³ কিলোগ্রাম পার মিটার কিউব। তাহলে এই মানটাও তোমরা চাইলে বেরও করতে পারো অথবা তোমরা মুখস্থ রাখতে পারো যে পৃথিবীর গড় ঘনত্ব আসলে কত। পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে 5.5 ইন্টু 10³ কিলোগ্রাম পার মিটার কিউব। সো এই হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব। আশা করি তোমরা সবাই এই পুরো জিনিসটা খুব সুন্দর মতো বুঝতে পেরেছো, খুবই দরকারি কিছু জিনিস। অলরাইট, আমরা একটু সামনের দিকে আগাবো ঠিক আছে। মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপটা আসলে দেখতে কেমন। তো এই যে দেখো ভেক্টর রাশির সাহায্যে মহাকর্ষ সূত্রকে এইভাবে প্রকাশ করা যায়। এখন তোমাদের এই জিনিসটা বুঝতে হয়তো একটু প্রবলেম হতে পারে। সো চলো আমরা একটু দেখি জিনিসটা আসলে কিভাবে হয়েছে। আমরা নর্মালি কি জানি, আমরা নর্মালি জানি F = G ইন্টু m1 m2/r²। তো এখানে 2 1 দেওয়ার মানে কি, 2 1 দেওয়ার মানে কি, 2 1 দেওয়ার মানে হচ্ছে দ্বিতীয় বস্তু থেকে প্রথম বস্তুর দিকে যে বলটা সেটা, ঠিক আছে। দ্বিতীয় বস্তু থেকে প্রথম বস্তুর দিকে বল। আর r12 দেওয়ার মানে কি, r12 দেওয়ার মানেটা কি, r12 দেওয়ার মানেটা হচ্ছে প্রথম বস্তু থেকে দ্বিতীয় বস্তুর মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা বুঝাইতেই কি দেওয়া হয়েছে, r12 দেওয়া হয়েছে। এবার সামনে মাইনাসটা দেওয়ার রহস্য কি, সামনে মাইনাসটা দেওয়ার রহস্য হচ্ছে যেহেতু আকর্ষণধর্মী, আমরা একটু আগে বললাম যে মহাকর্ষ বল অলওয়েজ একটা আকর্ষণধর্মী বল, এই কারণে আমরা সামনে একটা মাইনাস ইউজ করব। এখন যেহেতু ভেক্টর রূপ প্রকাশ করব, তাহলে আমরা প্রথম বস্তু থেকে দ্বিতীয় বস্তুর দিকে একটা একক ভেক্টর চিন্তা করব, যেটা হচ্ছে r, ঠিক আছে। প্রথম বস্তু থেকে দ্বিতীয় বস্তুর দিকে আমরা একটা একক ভেক্টর চিন্তা করলাম, যেটা হচ্ছে কত, যেটা হচ্ছে r। অলরাইট, তাহলে এখন আসো, এখন আমাদের কি হবে, F21 মাইনাস g m1 m2 ডিভাইডেড বাই r12 স্কয়ার। একক ভেক্টর সমান কি, প্রত্যেকটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলেই তো একক ভেক্টর পাওয়া যায়, তাই না। তাহলে উপরে হচ্ছে r12 ওই ভেক্টরটা ডিভাইডেড বাই r12 এর মান, এইভাবে করলেই তো একক ভেক্টর আমরা পাবো, রাইট। তাহলে এখন আসো, এখন আমাদের কি দাঁড়াচ্ছে, F21 মাইনাস g m1 m2 ডিভাইডেড বাই যে r12 স্কয়ার r12, তাহলে r12 কিউব, আর এখানে হচ্ছে কত r12, এই যেটা। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা তাহলে পাচ্ছি এই যে এই জিনিসটা পাচ্ছি, F21 সমান মাইনাস জি m1 m2 বাই r12 কিউব ইন্টু r12। অলরাইট, সো এইভাবে আমরা মহাকর্ষ সূত্রকে ভেক্টর রূপ দ্বারা কি করতে পারি, এইভাবেই আমরা মহাকর্ষ সূত্রকে ভেক্টর রূপ দ্বারা প্রকাশ করতে পারি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে এখানে দেখো F21 হচ্ছে দ্বিতীয় বস্তুর উপর প্রথম বস্তুর সদিক বল বা আকর্ষণ বল, আর r12 হচ্ছে প্রথম বস্তু থেকে দ্বিতীয় বস্তুর যে দূরত্ব সেটা। অলরাইট, এখন আমরা চলে যাব, আমরা গ্যালিলিওর সূত্র বললাম, আমরা নিউটনের মহাকর্ষ সূত্র বললাম, গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র বললাম। এখন আমরা দেখব যে গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র, ঠিক আছে। সো কেপলারের সূত্রটা কেমন, 16 শতাব্দীতে ডেনমার্কের জ্যোতির্বিদ কেপলার গ্রহের গতিবিধি সম্পর্কিত কিছু সূত্র দিয়েছে, যে সূত্রগুলোর উপর আমরা গ্রহ নক্ষত্রের অনেক কিছুই দেখতে পাই বা গ্রহ নক্ষত্রের গতিবিধি সম্পর্কে আইডিয়া পেতে পারি, কোন পথে কোন ফোকাসকে সূর্যকে রেখে কেন্দ্র করে ঘুরছে, ক্ষেত্রফল সম্পর্কে আইডিয়া পাই, পর্যায়কাল সম্পর্কে আইডিয়া পাই। সো তাকে বলে কেপলারের সূত্র। তাহলে কেপলারের সূত্রগুলোর মধ্যে দেখো 3টা সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে, এগুলোকে কেপলারের গতি সম্পর্কিত সূত্র বলা হয়। তাহলে দেখো প্রথম সূত্রটা হচ্ছে উপবৃত্ত সূত্র। তো উপবৃত্তের সূত্রে বলা হচ্ছে প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে একটা উপবৃত্তাকার পথে, ঠিক আছে, একটা উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে। তাহলে প্রত্যেকটা গ্রহ সূর্যকে একটা সার্টেন ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে। আমরা এই সবগুলো জিনিসের ব্যাখ্যা আস্তে আস্তে পড়বো, আমরা জাস্ট আগে স্টেটমেন্টগুলো একটু দেখে যাই কি কি বললো আর কি। হ্যাঁ, তাহলে প্রথমে বলেছে কি, উপবৃত্তের সূত্রে প্রত্যেকটা গ্রহ সূর্যকে একটা সার্টেন ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে কি করছে, প্রদক্ষিণ করছে। এরপরে সেকেন্ড লতে ক্ষেত্রফল সূত্রে কি বলা হলো, ক্ষেত্রফল সূত্রে বলা হলো গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা
সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। ব্যাখ্যাটা আমরা দেখব, স্টেটমেন্ট আগে একটু দেখে ফেলি। তৃতীয় সূত্রে কি বললো? প্রত্যেকটা গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। সো এই তিনটা স্টেটমেন্ট আমরা এখন ব্যাখ্যা আকারে দেখব, ঠিক আছে? ব্যাখ্যা আকারে দেখব। তো চলো আমরা একটু দেখি। এই যে প্রত্যেকটা গ্রহ, আমরা এই উপরের লাইনগুলো স্লাইডে দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নিবা। আমি জাস্ট তোমাদেরকে বোঝাই। একটা উপবৃত্তের জেনারেলি কয়টা ফোকাস থাকে? দুইটা ফোকাস থাকে। তো এটা একটা উপবৃত্ত, এটা হচ্ছে এস, আর এটা মনে করো এস প্রাইম। তো আমাদের প্রথম সূত্রে কি বলেছে? প্রত্যেকটা গ্রহ সূর্যকে একটা নির্দিষ্ট ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করবে। তো মনে করো একটা গ্রহ প্রদক্ষিণ করতেছে, মনে করো সূর্যের চারপাশে পৃথিবী প্রদক্ষিণ করতেছে। তো পৃথিবী হয়তো এটাকে ফোকাস ধরবে অথবা এটাকে ফোকাস ধরবে, যে কোনো একটাকে। অ্যাট এ টাইম দুইটাকে ফোকাস ধরার কোনো সুযোগ নাই। হয় এটাকে অথবা এটাকে ফোকাস ধরে কি করবে? উপবৃত্তাকার কক্ষপথে ট্রাভেল করবে। এখানে সেই কথাই বলা আছে। এই সূত্র সূর্যের চারদিকে কক্ষপথের আকৃতি প্রকাশ করে। মনে করে এস ও এস প্রাইম হলো উপবৃত্তের দুইটা নাভি। নাভি মানে ফোকাস। ধরে এস নাভিটি সূর্যের ফোকাসে অবস্থিত, তাহলে মনে করো এস নাভিটাই সূর্যের ফোকাসে অবস্থিত, তাহলে মনে করো যে কোনো একটা গ্রহ এই এসকে কেন্দ্র করেই ট্রাভেল করবে। তাহলে যে কোনো একটাকে, উপবৃত্তের ফোকাস বা নাভি কয়টা? দুইটা। প্রত্যেকটা গ্রহ যখন ট্রাভেল করবে বৃত্তাকার পথে, তখন যে কোনো একটাকে উপবৃত্তের ফোকাসে রেখে বৃত্তাকার পথে বা উপবৃত্তাকার পথে ট্রাভেল করবে। এটাই নিউটনের প্রথম সূত্র, সরি কেপলারের গ্রহ সম্পর্কিত প্রথম সূত্র। এরপর চলো আমরা একটু দেখি যে দ্বিতীয় সূত্রে আসলে কি বলছে। দ্বিতীয় সূত্রে আসলে যেটা বলছে, আমরা একটা কনফিগারেশন দিয়ে প্রুফ করব। তো কনফিগারেশনটা একটু দেখো, যে দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। মনে করো এই ফোকাসটাকে ধরে, এস ফোকাসটাকে ধরে গ্রহ ট্রাভেল করতেছে। এখন মনে করো এই গ্রহটা কিউ থেকে পিতে গেল, তাহলে এই কিউ থেকে পিতে যাইতে সংযোগকারী ব্যাসার্ধ রেখা কোনটা? এই যে এইটুকু পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করছে এই এস ফোকাসকে রেখে। অথবা তুমি এটাও চিন্তা করতে পারো, মনে করো পৃথিবী এখন আর্থ থেকে কোথায় যাচ্ছে? এমে যাচ্ছে। আর্থ থেকে এমে যাচ্ছে, তখন আমি চিন্তা করতে পারি যে এই ক্ষেত্রফলটা অতিক্রম করছে। তো কেপলারের সেকেন্ড ল বলতেছে এই ক্ষেত্রফলটা যা, এই ক্ষেত্রফলটাও তা। মানে গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করছে। আই থিঙ্ক এটা তোমাদেরকে বুঝাইতে পারছি যে গ্রহ এবং সূর্যের সংযোগকারী সরলরেখা সমান, মানে একটা ফোকাস যদি তুমি ধরো, ওই একটা ফোকাসকেই সেন্টারে রেখে ধরো এখান থেকে এখানে গেল, তখন সে যে ক্ষেত্রফল তার হলো, এখান থেকে এখানে গেল তার সেম ক্ষেত্রফল। ঠিক আছে? এখানে দেখো দূরত্ব অনেক বেশি কিন্তু ক্ষেত্রটা ছোট, এখানে দেখো দূরত্ব অনেক কম ক্ষেত্রটা বড়, আলটিমেটলি দুইটা ক্ষেত্র সমান। ঠিক একইভাবে আমি মনে করো একটা গ্রহ এখান থেকে এখানে গেল, তাহলে তার এই নাভি দ্বারা অতিক্রান্ত ক্ষেত্র হচ্ছে এটা। অথবা একটা গ্রহ মনে করো এখান থেকে এখানে আসলো, তখন এই সেম নাভি দ্বারা অতিক্রান্ত ক্ষেত্র হচ্ছে এটা। সো এই যে প্রত্যেকটা ক্ষেত্রগুলা আসলে সমান, এই কথাটাই বলা হচ্ছে যে গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। অলরাইট। আর থার্ড লটা কি বলছে? থার্ড লটা বলছে কি, এই যে এখানে ক্ষেত্রফলগুলো সমান বলা আছে আর কি। সময়ের সূত্রে কি বলতেছে? যে প্রত্যেকটা গ্রহের পর্যায়কালের বর্গ, ঠিক আছে, প্রত্যেকটা গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। তো আমরা নর্মালি যদি একটা উপবৃত্ত চিন্তা করি, এটা হচ্ছে উপবৃত্তের দুইটা অক্ষ থাকে, একটা হচ্ছে প্রধান অক্ষ আর একটা হচ্ছে গৌণ অক্ষ। যে এই যে বড় অক্ষটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে আমার টোয়াইসে, ঠিক আছে, কারণ এইটুক হচ্ছে আমার এ, এইটুক হচ্ছে আমার এ, টোটাল হচ্ছে টোয়াইসে। আর এটা হচ্ছে আমার বি, এটাও বি, টোটাল হচ্ছে কত? টোটাল 2b। তাহলে বড় অক্ষটাই প্রধান অক্ষ বা মেইন অক্ষ আর কি। এই টোয়াইস এটা হচ্ছে মেইন অক্ষ। এখন সূর্য থেকে গড় দূরত্ব, আমরা এই অক্ষটাকে যদি চিন্তা করি, ঠিক আছে, টোয়াইসকে যদি চিন্তা করি, তাহলে পুরোটা ট্রাভেল করতে সময়টা লাগতেছে মনে করো টি। তাহলে আমাদের কেপলারের থার্ড লতে বা সময়ের সূত্রে বলা হচ্ছে প্রত্যেকটা গ্রহের পর্যায়কালের বর্গ কিসের সমানুপাতিক? সূর্য হতে গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। অ্যান্ড এখান থেকে কি আসে? t² ইজ প্রপোর্শনাল টু 8a কিউব। ঠিক আছে, এই যে এটা আসে আর কি।
তো এটাকে জাস্ট চাইলে তুমি এভাবেও লিখতে পারো যে টি স্কোয়ার সমানুপাতিক এ কিউব, এভাবেও লেখা যায়। এ এর বদলে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, এভাবেও লেখা যায়। সো এটা হলো কেপলারের থার্ড সূত্র, ঠিক আছে। তো আমরা কেপলারের প্রথম সূত্র দেখলাম ফোকাসের সূত্র, সেকেন্ড সূত্র দেখলাম ক্ষেত্রফলের সূত্র, থার্ড সূত্র দেখলাম সময়ের সূত্র। এখন আমাদের এই জিনিসগুলোর দরকার নেই, আমরা কেপলারের সূত্র জানলাম। কেপলারের সূত্র থেকে আর কি কি বিষয় লক্ষণীয়? কেপলারের সূত্র থেকে লক্ষণীয় হচ্ছে গ্রহের আবর্তনকাল আসলে ভরের উপর নির্ভর করে না, ঠিক আছে। নির্ভর করে কিসের উপর? সূর্য হতে গড় দূরত্বের উপর নির্ভর করে। তাহলে এখন দেখো এই যে টি স্কোয়ার সমানুপাতিক মনে করো আমরা আর কিউব দিলাম, হ্যাঁ। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে গ্রহের আবর্তনকালটা ভরের উপর ডিপেন্ড করছে না। আর সূর্য হতে গ্রহের গড় দূরত্ব যত কম হয়, অর্থাৎ গ্রহ সূর্যের যত নিকটে থাকে আবর্তনকালও কি তত কম হয়। মানে এই দূরত্বের মানটা যত কম হবে আবর্তনকালটাও তত কম হবে, দূরত্বের মানটা যত বেশি হবে আবর্তনকালটাও তত বেশি হবে। দ্যাটস ইট। সো এটাই হলো কেপলারের সূত্রগুলো থেকে আমরা এই অনুসিদ্ধান্তগুলোতে পৌঁছাতে পারি। অলরাইট, এখন আমরা দেখব যে নিউটনের সূত্র থেকে কিভাবে কেপলারের সূত্রে আসা যায়, সেই জিনিসটাই আমরা এখন দেখব। অলরাইট, তো মনে করো আমি একদম হাতে কলমেই তোমাদেরকে দেখাই জিনিসটা, তো তোমরা ইজিলি বুঝতে পারবা, ঠিক আছে। তো মনে করো এটা হচ্ছে একটা এটা হচ্ছে মনে করো পৃথিবীর চারপাশে মনে করো একটা গ্রহ ঘুরছে, ঠিক আছে, ঘুরতেছে। আর এই দূরত্বটা মনে করো আর গড় দূরত্ব, ঠিক আছে। আর এটা হচ্ছে এম, এটা হচ্ছে স্মল এম, ঠিক আছে। তো একটা স্মল এম কেজি ভরের বস্তু বা একটা গ্রহ পৃথিবীকে কেন্দ্র করে ট্রাভেল করতেছে বৃত্তাকার পথে। তাহলে প্রথমত এই আর দূরত্বে গ্রহ এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বলটা থাকবে সেটা হচ্ছে এফ জি। এফ জি সমান কত? মানে মহাকর্ষ বল কত? জি ইন্টু ক্যাপিটাল এম স্মল এম বাই কত? আর স্কোয়ার। তো ইকুয়েশন নাম্বার দিলাম 1। তো এখন আমরা কেন্দ্রমুখী বলে, নিউটনিয়ান বলবিদ্যায় আমরা কেন্দ্রমুখী বলের কনসেপ্টে পড়েছি যে একটা গ্রহ যখন একটা বস্তু যখন একটা বৃত্তাকার পথকে কেন্দ্র করে ঘুরে, তখন বৃত্তের কেন্দ্রের দিকে কি বল কাজ করে? কেন্দ্রমুখী বল এফসি কাজ করে। এফসি, তাহলে এফসি সমান কত? এম ভি স্কোয়ার বাই কত? আর। ইকুয়েশন নাম্বার 2। তো এই যে আমরা সবাই এটাও জানি যে কেন্দ্রমুখী বল বলতে আলাদা কোনো বল নাই, অন্য কোনো একটা বল আসলে কেন্দ্রমুখী বলের যোগান দিয়ে থাকে। তো এখানে গ্রহ, এই যে পৃথিবী এবং এই উপগ্রহটার মধ্যে যে আকর্ষণ বল, সেটাই এই গ্রহটাকে পৃথিবীর চারদিকে ঘোরার জন্য কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে শর্ত মতে এফসি সমান এফজি, মানে যদি পৃথিবীকে কেন্দ্র করে গ্রহটা ঘুরে তাহলে ওই মহাকর্ষ বলের কেন্দ্রের টানটা সমান হওয়া লাগবে, তাহলেই ঘুরতে পারবে। তাহলে দেখো এম ভি স্কোয়ার বাই আর, এফ জি কত? জি ইন্টু এম ইন্টু স্মল এম বাই কত? আর স্কোয়ার। তাহলে এই যে দুই পাশ থেকে আমাদের এম এম চলে যায়, তাহলে এখানে আর কি থাকে? ভি স্কোয়ার ইকুয়াল কত থাকে? জি এম, এই যে আর স্কোয়ার থেকে আর চলে যায়, আর এখানে জি এম বাই কত থাকে? আর থাকে। ভি স্কোয়ার ইকুয়াল কি থাকে? জি এম বাই আর থাকে। নিউটনিয়ান মেকানিক্সে আমরা সবাই জানি কি ভি ইকুয়াল কত? টোয়াইস বাই আর ডিভাইডেড বাই টি, মনে আছে? অথবা এটাও কিভাবে আসে সেটা যদি তুমি দেখতে চাও তাহলে দেখো, মনে করো এই যে বৃত্তাকার পথে একটা অবজেক্ট ঘুরতেছে, তাই না? তো বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য তার মনে করো কৌণিক বেগ হচ্ছে ওমেগা, আর বৃত্তের স্পর্শক বরাবর তার রৈখিক বেগ হচ্ছে ভি, আর বৃত্তের ব্যাসার্ধ হলো আর। তাহলে আমরা সবাই রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক জানি, ভি ইজ ইকুয়াল কত? ওমেগা আর। আবার আমরা সবাই জানি ওমেগা সমান কত? টোয়াইস পাই বাই টি ইন্টু আর। সো দেয়ারফর ভি ইজ ইকুয়াল কত? টোয়াইস পাই আর ডিভাইডেড বাই কত? টি। ভি সমান কত? টোয়াইস পাই আর বাই কত? ভি সমান হচ্ছে টোয়াইস পাই আর বাই টি। তাহলে এখন আসো, এখন আমাদের দেখা যাক যে ভি সমান কত? টোয়াইস পাই আর বাই টি। তাহলে এখানে দেখো টোয়াইস পাই আর বাই টি হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত? জি এম ডিভাইডেড বাই কত? আর। অল রাইট, সো এখানে দেখো 4 পাই স্কোয়ার আর স্কোয়ার বাই টি স্কোয়ার ইজ ইকুয়াল জি এম বাই কত? আর। তাহলে এখন আমরা জি এম টি স্কোয়ার সমান কি দেখতে পাই? 4 পাই স্কোয়ার আর কিউব। তাহলে এখন দেখো টি স্কোয়ার সমান কি দেখতে পাই? 4 পাই স্কোয়ার আর কিউব ডিভাইডেড বাই জি এম। তাহলে এখন আসো টি স্কোয়ার সমান কি দেখতে পাই?
4π² ইন্টু আর কিউব। এখন দেখো আমাদের যে মাঝখানে টার্মটা আসলো, এখন তোমাদের আশা করি অনেকটাই ভিজিবল হয়ে গেছে। মাঝখানে টার্মটা খেয়াল করে দেখো, 4 একটা কনস্ট্যান্ট নাম্বার, দুনিয়াদারি উল্টায় গেলেও 4 এর মানটা চেঞ্জ হবে না। পাই এটা একটা কনস্ট্যান্ট নাম্বার, দুনিয়াদারি উল্টালেও পায়ের মানটা চেঞ্জ হবে না। জি এটা একটা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, সো দুনিয়াদারি উল্টালেও জি এর মানটা চেঞ্জ হবে না। ক্যাপিটাল এম পৃথিবীর ভর, দুনিয়াদারি উল্টায় গেলেও এই মানটা চেঞ্জ হবে না। আলটিমেটলি এই গোল্লার ভিতরে যতগুলো মান আছে সবগুলাই কনস্ট্যান্ট ভ্যালু, যেগুলো চেঞ্জ হবে না। তার মানে এই কনস্ট্যান্টের বদলে আমরা দিতে পারি একটা সমানুপাতিক চিহ্ন, সো দেয়ারফর টি স্কয়ার সমানুপাতিক আর কিউব, যেটা হয়ে যায় আমাদের কেপলারের থার্ড ল। আমরা স্টার্ট করছিলাম নিউটনের ল দিয়ে, আমাদের এসে গেছে কি কেপলারের থার্ড ল, মানে প্রত্যেকটা গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। এভাবেই আমরা নিউটনের সূত্র থেকে কেপলারের সূত্রে আসতে পারি। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। সো আমাদের আজকের ক্লাসের ওভারঅল কনসেপ্ট শেষ, আমাদের ফাইনাল আউটপুট এটাই আসে। সো আশা করি বুঝতে পারছো তোমরা সবাই। আই থিঙ্ক আজকের ক্লাসে আমরা অনেকগুলো কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। নিউটনের মহাকর্ষ সূত্র, মহাকর্ষ বল, পরন্ত বস্তুর গ্যালিলিওর সূত্র, কেপলারের 3টা সূত্র, নিউটনের সূত্র থেকে কীভাবে কেপলারের সূত্রে আসা যায়, ওভারঅল কনসেপ্ট নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করেছি। সো আজকের ক্লাসে তোমাদেরকে যা যা পড়িয়েছি সবাই সব কিছু আশা করি বুঝতে পেরেছো। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।